আপনি শুনছেন সাহিত্য এফএম, কান পাতলেই খুশি। আমাদের চ্যানেলে আপনি স্বাগত। মুঠোফোন আর কম্পিউটার স্ক্রিন ছাড়া আজকের সময় প্রায় অচল। তাই অ্যাসাইনমেন্ট কিংবা সেন্টিমেন্ট সবকিছুই যখন স্ক্রিন নির্ভর, তখন গল্প স্বল্প এখানেই হোক না হয়। তাই আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে আপনার জন্য বাংলা ও বিশ্ব সাহিত্যের সমুদ্র থেকে কিছু জলোচ্ছ্বাস ধরে রাখার। শুনেই দেখুন না, আশা করি ভালো লাগবে। এই বন জঙ্গল পাহাড়ের দেশে ঝড় বৃষ্টি অন্ধকারে কে আমার ঘরের ভিতরে ঢুকতে চায়? অমূল্যবাবু আমাকে টেনে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর বাগানের কোণ থেকে একটা শাবল আর একটা কোদাল তুলে নিয়ে কোদালখানা আমার হাতে দিয়ে বললেন, এবার চলো, তাড়াতাড়ি পা চালাও, আর দেরি নয়। সমস্ত প্রকৃতি যেন আমাদের সাবধান করে দিচ্ছে। আমরা ঝাঁঝার গোরস্থানের কাছে পৌঁছে গেছি। সারি সারি কবর আর তাদের ওপর ইট বা পাথরের গাঁথনি। পাশ থেকে নদীর জলের টান ভেসে আসছে অনন্ত স্রোতে। আমার মনে হলো ওই কবরগুলোর ওপর যেন বিভিন্ন ছায়ামূর্তি বসে রাত্রি যাপন করছিল। হঠাৎ দুজন মানুষের উপস্থিতি তাদের শান্তি বিঘ্ন করেছে। এদেশের কলমে আজ শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা হাড় হিম করা গল্প মিসেস কুমুদিনী চৌধুরী। হেমেন্দ্র কুমার রায়, যার অন্য নাম প্রসাদ রায়, 1888 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর তাঁর জন্ম ও প্রয়াণ 1963-র 18ই এপ্রিল। বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটি ছিলেন একাধারে গল্পকার, কবি, নাট্য সমালোচক ও গীতিকার। মৌলিকত্ব ও আধুনিকতায় তার লেখনী ছিল অনবদ্য। অ্যাডভেঞ্চার কাহিনীতে তার সৃষ্ট বিমল ও কুমার দুটি অত্যন্ত জনপ্রিয় চরিত্র। ইতিপূর্বে আমরা আপনাদের শুনিয়েছি সেই জুটির কাহিনী আবার যখের ধন। এই লেখকের সৃষ্টি থেকে চলচ্চিত্র নির্মাণের কাজও হয়েছে। শুরু হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরী। আমি ঔপন্যাসিক। কেবল এইটুকু বললেই সব বলা হয় না। আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি, অর্থাৎ উপন্যাস লেখা হলো আমার পেশা। কিন্তু এই পেশা বুঝি আর চলে না। বাড়িতে রোজ এত লোকের ভিড়, মাসিক পত্রের সম্পাদকদের তাগাদা, বন্ধুবান্ধবদের তাস দাবার আড্ডা, এই সব সামলাতেই প্রতিদিন কেটে যায়। যখন একলা হওয়ার সময় পাই, তখন আসে ঘুমের সময়। কাজেই কিছুদিনের জন্য কলকাতা ছাড়তে হলো। স্থির করলাম অন্তত একটা উপন্যাস না লেখা হলে ফিরব না। সিধা চলে গেলাম ঝাঁঝা জংশনে। একটা ছোটোখাটো বাংলো ভাড়া নিলাম। সকাল বিকাল বেড়াই আর দুপুর সন্ধ্যা কাটে উপন্যাস লিখে। কিন্তু ভিড়ের ভয় পালিয়ে এলেও মানুষের সঙ্গ ছাড়া মানুষের প্রাণ বাঁচে না। এখানে এসে 3-4 জনের সঙ্গে অল্প বিস্তর পরিচয় হলো। একজন হচ্ছেন মিসেস কুমুদিনী চৌধুরী। তিনি বিধবা। তার স্বামী পেশোয়ারে কাজ করতেন। স্বামীর মৃত্যুর পরে তিনি এখানে এসে বাস করছেন। সন্তানাদি কেউ নেই, ধর্মে খ্রিস্টান। আমার আরেকজন নতুন বন্ধুর নাম অমূল্যবাবু। প্রায় 50 বছর বয়স। কোনো এক কলেজে প্রফেসরি করতেন, এখন এখানে অবসর যাপন করছেন। ইনি পরলোক তত্ত্ব নিয়ে বহু চর্চা করেছেন। আরেকজন আছেন রেলের ডাক্তার গোবিন্দবাবু। সাদাসিধা ভালো মানুষ। তবে সূর্যাস্তের পরে তিনি অমূল্যবাবুর চৌকাঠ মারান না, পাছে তাকে পরলোকের কাহিনী শুনতে হয়। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি অমূল্যবাবুর সঙ্গে বসে বসে গল্প করছিলাম। জিজ্ঞাসা করলাম, আচ্ছা অমূল্যবাবু, পৃথিবীতে কি আদৌ পিশাচের অস্তিত্ব আছে? পৃথিবীতে সেকালেও পিশাচ ছিল, একালেও আছে।
পিশাচ কাকে বলে অমূল্যবাবু? প্রেতাত্মাদের আমাদের মতো দেহ নেই, এ কথা তো তুমি জানোই। তবে দেহ না থাকলেও দুষ্ট প্রেতাত্মাদের প্রবল আকাঙ্ক্ষা থাকে, কিন্তু দেহের অভাবে তারা সেই আকাঙ্ক্ষা মেটাতে পারে না। তাহলে তারা আকাঙ্ক্ষা মেটায় কিভাবে? অনেক সময় দুষ্ট প্রেতাত্মারা মানুষের অরক্ষিত মৃতদেহের মধ্যে আশ্রয় নেয়। তখন সেই মরা মানুষ জ্যান্ত হয়ে উঠে জীবিত মানুষদের ধরে রক্ত শুষে খায়। এই জীবন্ত মৃতদেহগুলোকেই সবাই পিশাচ বলে থাকে। অমূল্যবাবু কথাগুলো এমন দৃঢ় বিশ্বাসের সঙ্গে বললেন যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। বলেন কি? প্রায়ই তো শুনতে পাই অমুক লোক রক্তাল্পতা রোগে মারা গিয়েছে। তা আপনি কি বলতে চান যে পিশাচরাই তাদের মৃত্যুর কারণ? সেটা অনেক সময় হতেও পারে, আবার নাও পারে। ঠিক এই সময়ই মিসেস কুমুদিনী অমূল্যবাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন। ঢুকেই তিনি একটা চেয়ারের উপর বসে হাসতে হাসতে বললেন, কিসের গল্প হচ্ছে এখানে? হ্যাঁ, এই দেখুন না, অমূল্যবাবু আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন। ওহো, ভূতের গল্প বুঝি? তা বেশ বেশ, ভূতের গল্প শুনে ভয় পেতে আমি খুব ভালোবাসি। অমূল্যবাবু, আমাকে একটা ভয়ঙ্কর ভয়ানক ভূতের গল্প বলুন তো। ভয়ানক ভূত কাকে বলে আমি তা জানি না, তবে আজ আমি পিশাচের গল্প করছিলুম বটে। কুমুদিনী কিছুক্ষণ নীরবে অমূল্যবাবুর মুখের দিকে তাকিয়ে থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা অমূল্যবাবু, পিশাচের কথা কি সত্যি আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাস করি। শুধু তাই নয়, আমার ধারণা সম্প্রতি এই ঝাঁঝাতেই বোধহয় পিশাচের উপদ্রব শুরু হয়েছে। আমি চমকে অমূল্যবাবুর মুখের দিকে তাকালাম। কুমুদিনীর মুখও ভয়ে ম্লান হয়ে গেল, কিন্তু সেই ভাবটা সামলে নিয়ে তিনি বললেন, তা আপনার এমন গাঁজাখুরি ধারণার কারণটা কি শুনি? কিছুদিন হলো এখানে রক্ত স্বল্পতা রোগে মৃত্যুর হার বড় বেড়ে উঠেছে। এর কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশ তো অমূল্যবাবু, আপনি একটা পিশাচকে বন্দি করবার চেষ্টা করুন না তাহলে। সেই চেষ্টাই করব। ভূত না মানলেও ভূতের ভয় যে ছাড়ে না, অমূল্যবাবুর ওখান হতে সেদিন আস্তে আস্তে সে প্রমাণটা ভালো করেই পেলাম। সন্ধ্যার অন্ধকারের ভিতর দিয়ে ফিরতে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে মনে হতে লাগলো যেন সত্য সত্যই কোনো জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য স্থির করে নীরবে দাঁড়িয়ে আছে। সেদিন সকালেও প্রতিদিনের মতো আমি আর অমূল্যবাবু বারান্দায় বসে একসঙ্গে চা পান করছি। হঠাৎ দেখি সামনের পথ দিয়ে ডাক্তার গোবিন্দবাবু কোথায় একটা যাচ্ছেন। আমি চিৎকার করে তাকে ডেকে বললাম, আরে ডাক্তারবাবু, সকাল সকাল কোথায় চললেন? এক কাপ চা খেয়ে যান। আমার ডাক শুনতে পেয়ে গোবিন্দবাবু হন্তদন্ত করে কাছে এসে বললেন, হ্যাঁ, চা পান করতে আমি রাজি আছি, কিন্তু ভায়া শিগগির, আমার একটুও দেরি করবার সময় নেই। কেন, আপনার এত তাড়া কিসের? মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলেটার ভারী অসুখ, বোধহয় আর বাঁচবে না। সে কি? কি অসুখ? রক্ত স্বল্পতা, অর্থাৎ অ্যানিমিয়া। চা পান করতে করতে হাতের পেয়ালাটা হঠাৎ টেবিলের উপর নামিয়ে রেখে থমথমে গলায় বললেন, আচ্ছা ডাক্তার, ঝাঁঝায় এত অ্যানিমিয়ার বাড়াবাড়ির কারণ কি বলতে পারো? না, কারণটা একেবারে নিশ্চিত করে বলতে পারছি না, তবে এই রোগের এতটা বাড়াবাড়ি দেখে কিন্তু আমি সত্যি খুব অবাক হয়ে গেছি। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন অমূল্যবাবু। সে কি?
মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলেকে তো আমি জানি। ওর নাম গদাধর। সে রোজ আমাকে ফুল দিয়ে যায়। 3 দিন আগেও আমি তাকে দেখেছি। জোয়ান সমত্ব ছেলে। আর তুমি বলছো এরই মধ্যে তার অবস্থা খারাপ হয়ে পড়েছে? ভাবুন দেখি, এই 3 দিনেই নাকি এই অবস্থা? অ্যানিমিয়া রোগে এত তাড়াতাড়ি কারুর অবস্থা তো খারাপ হয় না। চলো তো ডাক্তার, তোমার সঙ্গে আমরাও গিয়ে গদাধরকে একবার দেখে আসি। আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলোয় যেতে 4-5 মিনিটের বেশি সময় লাগে না। মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর। ঘরের ভিতরে একপাশে বুড়ো মালি মাথায় হাত দিয়ে ম্লান মুখে বসে আছে। গদাধর শুয়ে আছে একখানা চৌকির ওপরে। তার মুখ এমন বিবর্ণ আর রক্তশূন্য যে দেখলেই মনে হয় মৃত্যুর আর বেশি দেরি নেই। গোবিন্দবাবু ছেলেটাকে পরীক্ষা করে চুপি চুপি আমাদের বললেন, বুঝলেন, আজকের রাত বোধহয় কাটবে না। অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন। তারপর রোগীর গায়ের কাপড়টা সরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে থাকলেন। খানিকক্ষণ পরে গদাধরের গলা ও বুকের মাঝখানে একটা জায়গার দিকে আঙুল দেখিয়ে বললেন, ডাক্তার, এটা কিসের দাগ? ওটা তো একটা ক্ষতচিহ্ন বলেই মনে হচ্ছে। এই যা নোংরা ঘর, ইঁদুর টিঁদুর কামড়েছে বোধহয়। অমূল্যবাবু গদাধরের বাপকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার ছেলেকে সেবা করে কে? গিন্নিমাই সব কিছু করেছেন বাবু। উনি গদাধরকে বড় ভালোবাসেন, ঠিক নিজের ছেলের মতো। ওর জন্য দিনে তার বিশ্রাম নেই আর রাতে তার ঘুম নেই। শোনো, রোগের ভালো রকম সেবা যত্ন হচ্ছে না। গদাধরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। ডাক্তার, তোমার রেলের 2-4 জন কুলিকে ডাকো। গদাধরকে তারা এখনই আমার বাড়িতে নিয়ে চলুক। আমার বিশ্বাস একে আমি নিশ্চয়ই বাঁচাতে পারবো। এই অদ্ভুত বিশ্বাসের কারণ কি তা আমরা বুঝতে পারলাম না। রোগ হয়েছে রোগীর দেহে, এই বাড়ি থেকে ওই বাড়ি নিয়ে গেলে তার কি উপকার হতে পারে? যাই হোক, অমূল্যবাবুর কথা মতোই কাজ হলো। গদাধরকে যখন বাগানের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তখন মিসেস কুমুদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে নেমে এসে তিনি বিস্মিত স্বরে বললেন, এ কি ব্যাপার? গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমার বাড়িতে। এখানেও ঠিক মতো সেবা আর চিকিৎসা হচ্ছে না। কুমুদিনীর 2 চোখে একটা ক্রোধের ভাব ফুটে উঠেই মুহূর্তে মিলিয়ে গেল। বেশ, আপনারা যা ভালো বোঝেন করুন। গদাধর সুস্থ হলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। সেদিন সন্ধ্যার পর থেকে মুষলধারে বৃষ্টি নামল। গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সঙ্গে পাহাড় থেকে নেমে বৃষ্টির শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লাম। অনেক রাতে আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে ধড়মড়িয়ে বিছানার উপর উঠে বসে মনে হলো জানালার সারসির ওপরে বাইরে থেকে কে যেন ঠকঠক করে আওয়াজ করছে। হয়তো আমারই মনের ভুল। বাইরে তখনও সমান্তরে বাজ ডাকছে, তার সঙ্গেই পাল্লা দিয়ে চলছে ঝড় বৃষ্টি। কোন দুর্যোগে সারসির ওপরে করাঘাত করতে আসবে কে? হয়তো বাইরের ঝোড়ো হাওয়া ঘরে ঢুকতে চায়। আমি আবার শুয়ে পড়লাম, কিন্তু সঙ্গে সঙ্গে তখনই আবার সবিস্ময়ে বিছানার ওপর থেকে লাফিয়ে নিচে নামলাম। আর তো কোনো সন্দেহ নেই, কে এলো? এই বন জঙ্গল পাহাড়ের দেশে ঝড় বৃষ্টি অন্ধকারে কে আমার ঘরের ভিতরে ঢুকতে চায়? বালিশের তলায় রাখা টর্চটা জ্বালিয়ে আলো ফেললাম জানালার ওপর। সেই তীব্র আলোয় দেখলাম বন্ধ সারসির ওপরে 2 হাত আর মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি। ঝোড়ো হাওয়ায়
রাশি রাশি কালো কালো লম্বা চুল এসে তার সারা মুখ আচ্ছন্ন করে ফেলেছে। সেই চুলের ফাঁকে ফাঁকে আগুনের মতো দপদপ করে জ্বলছে তার দুটো বিস্ফারিত দুই চোখ। পর মুহূর্তে মুখটা সাত করে সরে গেল। এ কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন! আমার হাত পা কাঁপছে। সার্সির দিকে তাকাতেও ভয় করছে। মনে হচ্ছে ওই অমানুষিক মূর্তিটা ঘরের ভিতরে যদি ঢুকে পড়ে। জানালা দিয়ে সকালের আলো ঘরের ভিতরে এসে পড়েছে, কিন্তু তখনও আমি জড় ভরতের মতো বিছানার ওপরে আড়ষ্ট হয়ে বসে আছি। এমন সময় বাইরে থেকে আমায় ডেকে উঠলেন অমূল্যবাবু। কি মশাই, উঠেছেন? কই গেলেন? দরজা খুলুন, খুব জরুরি দরকার। ও মশাই! এত ভোরে আপনি যে? গদাধরের অসুখ বেড়েছে নাকি? আরে অসুখ বেড়েছে কি বলছেন মশাই? এই অল্প সময়েই গদাধর প্রায় সেরে উঠেছে। বলেন কি? কি করে সারল? গদাধরের তো কোনো অসুখই হয়নি, সে পড়েছিল পিশাচের পাল্লায়। আপনি কি চারিদিকেই এখন পিশাচের স্বপ্ন দেখছেন নাকি মশাই? তোমার যা ইচ্ছা হয় বলো, আমি কোনো প্রতিবাদ করব না। তবে গদাধর কেন বেঁচেছে জানো? কেন? কারণ আমি কাল দিন রাত তার শিয়রে বসে পাহারা দিয়েছি, কাউকে তার ত্রিসীমানায় ঘেঁষতে দিইনি। কাল রাতে আবার কেউ যদি তার রক্ত শোষণ করত, তাহলে আজ আর তাকে জীবিত দেখতে পেতে না। রক্ত শোষণ? অমূল্যবাবু, কি বলছেন কি আপনি? কে তার রক্ত শোষণ করত? তোমার এই কথার কোনো জবাব আমি আগে দেব না। কাল রাতে আমি স্বচক্ষে কি দেখেছি, তোমার কাছে আগে সেই কথাই বলতে চাই। কি দেখেছেন? তুমি তো জানো আমার বাড়ি দোতলা। গদাধরকে আমি দোতলার ঘরেই শুইয়ে রেখেছিলাম। পাহারা দেওয়ার জন্য তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি। কাল রাতের ঝড় বৃষ্টির কথা তুমি টের পেয়েছো বোধহয়। মাঝরাতে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে ওঠে। সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ আমি মুখ তুলে দেখি জানালার ঠিক বাইরেই একটা স্ত্রী মূর্তি দাঁড়িয়ে রয়েছে। দোতলার ঘর, মাটি থেকে সেই জানালাটা অন্তত 20 ফুট উঁচু। সেখানে কোনো স্বাভাবিক মানুষের আবির্ভাব সম্ভবপর নয়। আমি অবাক হয়ে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলাম। ঘরের আলো তার মুখের ওপরে গিয়ে পড়েছিল। তাকে দেখেই আমি চিনতে পারলাম। কিছু আন্দাজ করতে পারো সে কে? না। সেই মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরীর। কুমুদিনী খুব হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন। আমি তাকে দেখেই উঠে দাঁড়ালাম। তারপর সার্সি খুলে খড়খড়ির পাল্লা দুটো বন্ধ করে দিলাম সজোরে। আমাকে বাধা দেওয়ার জন্য মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে এগিয়ে এলো, কিন্তু বাধা দিতে পারল না। আমার মনে হলো জানালা বন্ধ করার সময় তার ডান হাতটা পাল্লার তলায় পড়ে চেপটে গেল। তারপরেও জানালার ওপরে আরো কয়েকবার করাঘাতের শব্দ শুনতে পেয়েছিলাম, কিন্তু সেদিকে আমি আর ভ্রুক্ষেপও করিনি। এখন বলো, আমার কথা পাগলের গল্প বলে মনে হচ্ছে? অমূল্যবাবু, আপনি কি বলছেন? মিসেস কুমুদিনী চৌধুরী? আহা, শোনোই না, আরও আছে। পেশোয়ারে টেলিগ্রাম করে আমি আর একটা খবরও জোগাড় করেছি। পেশোয়ারে মিসেস কুমুদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে, আর মিসেস কুমুদিনী চৌধুরীও
তার স্বামীর মৃত্যুর দিন 15 আগে দেহত্যাগ করেছিলেন। এই কথা শুনে আমার সারা শরীর কেমন যেন করতে লাগলো। টেবিলের একটা কোণ ধরে তাড়াতাড়ি চেয়ারের ওপর বসে পড়লাম। অনেক কষ্টে নিজেকে সামলে কাল রাতে আমার সঙ্গে ঘটে যাওয়া পুরো ঘটনাটা অমূল্যবাবুকে বললাম। অমূল্যবাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলেন। দেখলাম বাংলোর সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠলেন মিসেস কুমুদিনী চৌধুরী। প্রথমেই আমার চোখ পড়ল তার ডান হাতের দিকে, সেটায় ব্যান্ডেজ বাঁধা। কুমুদিনীও আস্তে আস্তে অমূল্যবাবুকে আমার ঘরে দেখেই থমকে গেল। তার মুখে চোখে এমন একটা অমানুষিক বিশ্রী ভাব জেগে উঠল, যা কোনোদিন কোনো মানুষেরই মুখে আমি লক্ষ্য করিনি। তারপরেই দিক বিদিক জ্ঞান হারিয়ে তীরের বেগে তিনি বারান্দা থেকে নেমে সামনের দিকে ছুটে চললেন। আমি একটু দ্রুত পায়ে এগিয়ে চিৎকার করে ডাকলাম, মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী, সাবধান সাবধান, মিসেস চৌধুরী, ট্রেন ট্রেন। কিন্তু আমার মুখের কথা মুখেই রইল। আমার বাংলোর সামনে দিয়ে যে রেলপথ চলে গেছে, কুমুদিনী তার উপরে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই একখানা ইঞ্জিন হুড়মুড় করে একেবারে তার ওপরে এসে পড়ল। ভয়ে দু চোখ বুজে পড়লাম। সেই সঙ্গে শুনলাম একটা তীক্ষ্ণ মর্মভেদী আর্তনাদ। তারপর সব স্তব্ধ। আমি আচ্ছন্ন হয়ে দাঁড়িয়ে থাকলাম। আমার সমস্ত পৃথিবী যেন ঘুরছে। তারই মধ্যে শুনতে পেলাম অমূল্যবাবু বলছেন, আরে স্থির হও ভাই, স্থির হও। ট্রেনে যে চাপা পড়লো ওটা কোনো মানুষ নয়, ওটা একটা পিশাচ আশ্রিত দেহ। ঝাঁঝার গোরস্থানে মিসেস কুমুদিনী চৌধুরীর দেহ কবর দেওয়া হলো। এরপর মাসখানেক অতিক্রান্ত হলেও ঝাঁঝায় রক্ত স্বল্পতা রোগের বাড়াবাড়ি এখনো কমল না। এই বিষয়ে আমাদের মনের ধন্দ এখনো ঘুচল না। অমূল্যবাবু পর্যন্ত ধাঁধায় পড়ে গেছেন। কি হচ্ছে বলো তো ভায়া? রক্ত স্বল্পতা রোগটা এখানে সংক্রমক হয়ে দাঁড়ালো নাকি? এর কারণ তো কিছুই বোঝা যাচ্ছে না। কিছুদিন পরে পূর্ণিমার রাতের শোভা দেখার জন্য নদীর ধারে অপেক্ষা করছিলাম। রাতটা চমৎকার। নদীর জল রূপোর মতো চকচক করছে। জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চরাচর, যেন দিনের আলো চুঁইয়ে পড়ছে দিগন্ত জুড়ে। সেই অপূর্ব শোভা দেখতে দেখতে নির্জন পথে ফিরছি। গভীর স্তব্ধতার ভিতর জেগে আছে শুধু ঝিঁঝির ডাক। আমার হঠাৎ গান গাওয়ার স্বাদ হলো, কিন্তু গান গাওয়ার উপক্রম করতেই সামনের দিকে তাকিয়ে যা দেখলাম, তাতে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। রাস্তার একটা মোড়ের পরেই দাঁড়িয়ে আছেন মিসেস কুমুদিনী চৌধুরী। না, আমার দেখার ভুল নয়। এই উজ্জ্বল রাতে ভ্রম হওয়ার কথাও নয়। ভাগ্যিস মিসেস চৌধুরী অন্যদিকে তাকিয়েছিলেন, তাই আমাকে দেখতে পাননি। আমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। স্তম্ভিত হয়ে দেখলাম, ও কি! কুমুদিনীর দেহ যেন শূন্য দিয়ে ভেসে এগিয়ে চলেছে একটা মেঘের মতো। তারপর সেই ভীষণ মূর্তি অদৃশ্য হয়ে গেল। আমি রুদ্ধশ্বাসে আতঙ্কে আর বিস্ময়ে বিহ্বল হয়ে ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে একেবারে অমূল্যবাবুর বাড়িতে। অমূল্যবাবুর বৈঠকখানায় বসে বই পড়ছিলেন। হঠাৎ আমাকে
ওইভাবে ওখানে হাজির হতে দেখে নির্বাক বিস্ময়ে আমার দিকে মুখ তুলে তাকিয়ে রইলেন। মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী, ও যে অমূল্যবাবু, আমি আমি এই মাত্র মিসেস চৌধুরীকে দেখলাম। তার মানে? নদীর পথ দিয়ে ফিরছিলাম, এমন সময় মিসেস কুমুদিনী চৌধুরী প্রায় আমার পাশ দিয়ে এইমাত্র চলে গেলেন। তুমি ঠিক দেখেছ? এই আপনাকে যেমন ঠিক দেখছি, তাকেও ঠিক তেমনই দেখেছি। বুঝেছি। ওঠো তো, আর দেরি নয়, এখনই চলো আমার সঙ্গে। এখন কোনো কথা জিজ্ঞাসা করো না, চলো চলো। অমূল্যবাবু আমাকে টেনে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর বাগানের কোণ থেকে একটা শাবল আর একটা কোদাল তুলে নিয়ে কোদালখানা আমার হাতে দিয়ে বললেন, এবার চলো, তাড়াতাড়ি পা চালাও, আর দেরি নয়। আমি যন্ত্রচালিতের মতন তার সঙ্গে চললাম। সেই নদীর পথ ধরে গেলেও প্রকৃতির সৌন্দর্যকে দেখার মতো মনের অবস্থা আমার ছিল না। সমস্ত কবিত্ব তখন কর্পূরের মতো উবে গিয়েছিল। ঘাসের ওপর বড় বড় গাছের ছায়া নড়ছে, আর আমি চমকে চমকে উঠছি। নিস্তব্ধতাকে খান খান করে দিয়ে একটা পেঁচা ডেকে উঠল। আমার রক্ত যেন হিম হয়ে গেল। মনে হতে লাগলো যেন কোনো অশরীরী উন্মুখ হয়ে আছে রক্ত শুষে নেওয়ার জন্য। সমস্ত প্রকৃতি যেন আমাদের সাবধান করে দিচ্ছে। আমরা ঝাঁঝার গোরস্থানের কাছে পৌঁছে গেছি। সারি সারি কবর, আর তাদের ওপর ইট বা পাথরের গাঁথনি। পাশ থেকে নদীর জলের টান ভেসে আসছে অনন্ত স্রোতে। আমার মনে হলো ওই কবরগুলোর ওপর যেন বিভিন্ন ছায়ামূর্তি বসে রাত্রি যাপন করছিল। হঠাৎ দুজন মানুষের উপস্থিতি তাদের শান্তি বিঘ্ন করেছে। এমন সময় অমূল্যবাবু আমাকে ঝোপের আড়ালে টেনে নিয়ে গিয়ে বললেন, এইখানে স্থির হয়ে লুকিয়ে বসে থাকি, এসো, তবে সাবধান, একটাও শব্দ নয়। সারা রাত সেখানেই আড়ষ্ট হয়ে বসে রইলাম দুজনে। সেই রাতে মনে হলো আমরা যেন ইহলোকে থেকেও পরলোকের বাসিন্দা হয়ে গেছি। এই রাত যেন পৃথিবীর বাস্তবতা থেকে অনেক অনেক দূরে। ধীরে ধীরে পূব দিকে মৃত রাতের বুকে যেন রক্ত ঝরে পড়তে লাগল। ভোর হচ্ছে। এমন সময় অমূল্যবাবু আমাকে ধাক্কা দিয়ে মৃদু স্বরে বললেন, ওই দেখো, পিশাচিটা ফিরে এসেছে। আজ রাতের মতো রক্ত তৃষ্ণা মিটেছে ওর। চমকে ফিরে দেখি নিবিড় বনের ভিতর থেকে মেঘের মতো গতিতে এক অপার্থিব নারী মূর্তি বাইরে বেরিয়ে আসছে। মিসেস কুমুদিনী চৌধুরী। মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে গোরস্থানের ভিতরে গিয়ে ঢুকল। একটা কবরের উপরে গিয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো। তারপর আচমকা শূন্যে দুই হাত তুলে এমন প্রচণ্ড তীক্ষ্ণ স্বরে হিহি করে অট্টহাস্য করে উঠল যে আমার সমস্ত বুকটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে কি পৈশাচিক শীতল হাসি! তারপর তার দেহটা ধীরে ধীরে মাটির ভিতরে নেমে গেল। খানিক পরেই সে একেবারে অদৃশ্য হয়ে গেল। আর অপেক্ষা নয়, শিগগির আমার সঙ্গে এসো। আমরা গিয়ে দাঁড়ালাম মিসেস চৌধুরীর কবরের ওপরে। অমূল্যবাবু বললেন, আমি শাবল দিয়ে মাটি খুঁড়ছি, আর তুমি কোদাল দিয়ে মাটি তোলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে। তার এই অদ্ভুত আচরণের কারণটা আর জিজ্ঞাসা করলাম না। আমার তখন আচ্ছন্নের মতো অবস্থা। তিনি যা বলেন আমি তাই করি। অল্পক্ষণ পরেই কফিনটা দেখা গেল। দেখো, এইবারে আমি কফিনের ডালাটা খুলব। তারপর আমি যা করব তুমি তাতে আমাকে কোনো বাধা দেবে না। শুধু এটুকু মনে রেখো, কফিনের ভেতরে যে দেহ আছে তা কোনো মানুষের দেহ নয়।
অমূল্যবাবু 2 হাতে টেনে কফিনের ডালাটা খুলে ফেললেন। স্তম্ভিত চোখে দেখলাম কফিনের ভেতর শুয়ে আছে মিসেস চৌধুরীর পরিপূর্ণ দেহ। দেখে মনে হয় না কোনোদিন ট্রেনে কাটা পড়েছিল এই শরীর। 1 মাস আগে কবর দেওয়া হলেও একটুও গলে যায়নি মৃতদেহটা। তরতাজা মুখ অত্যন্ত প্রফুল্ল, ঠোঁটের চারপাশে লেগে আছে তরল রক্তধারা। জীবন্ত চোখ দুটো যেন আমার দিকে তাকিয়ে হাসছে। অমূল্যবাবু হঠাৎ 2 হাতে শাবলটা মাথার ওপরে তুলে ধরলেন, তারপর সজোরে ও সবেগে সেটা নামিয়ে আনলেন মিসেস কুমুদিনী চৌধুরীর মৃতদেহের বুকের ওপর। ইঞ্জিনের বাঁশির আওয়াজের মতো এক তীব্র দীর্ঘ আর্তনাদে আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে গেল। তারপর সব চুপচাপ। শুনলেন মিসেস কুমুদিনী চৌধুরী, কাহিনী হেমেন্দ্র কুমার রায়, নাট্যরূপ সুচেতা মিত্র, বিভিন্ন ভূমিকায় কণ্ঠ দিয়েছেন গল্পের সূত্রধার ও ডাক্তার গোবিন্দ, আমি শুভভদ্র। গল্পের কথক সৌরভ রায়, কুমুদিনী দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি, অমূল্য নীলাশিস বসু, বুড়ো মালি রণজয় সুর। শব্দগ্রহণ স্টুডিও টেলোগ্রাফ। সম্পাদনা আবহ নির্মাণ ও সঙ্গীত পরিচালনা সুজয় ভূঁইয়া। পোস্টার ডিজাইন অয়ন মোহান্ত। প্রচার গ্রাফিক্স টিম সাহিত্য FM। কন্টেন্ট হেড নীলাশিস বসু। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা সৌরভ। আমাদের কাজ কেমন লাগলো সেটা জানাতে পারেন গল্পের কমেন্ট সেকশনে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ফিরছি আগামী সপ্তাহে অন্য গল্প নিয়ে। ভালো থাকুন, ধন্যবাদ।